আচ্ছা, আজকে ইকোনমিক্স নিয়ে যেটা বলার ছিল সেটা তো মেনলি আমাদের সুবীর মৈত্র স্যার তো বলেই দিয়েছেন। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি ঠিক প্রস্তুতি নেওয়ার সময় কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো। আমাকে এমনিতে হয়তো অনেকেই চেনো, কারণ আমি একটু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি লেখালেখি করি। তো সেই সূত্রে আমি অনেক কিছুই বলেছি, ইকোনমিক্সের অনেক কনসেপ্টের ব্যাপারে আমি যতটা সম্ভব সহজ ভাষায় আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আমি যে কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটা আমি আজকে তোমাদেরকে জানাবো। আমি 2013 ব্যাচে WBCS পরীক্ষা দিয়েছি। 2013 ব্যাচের আমি গ্রুপে অফিসার, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিসে। তো ওই বছরই আমি পরীক্ষা দিই, ওই বছরই আমি পরীক্ষা দেওয়ার সংকল্প করি আর কি। তো তার থেকে ঠিক 2 বছর পেছন আমি ফিরে যেতে চাই, কারণ আমি কয়েকটা ঘটনা বলবো যে ঘটনাটা আমাকে এই ইকোনমিক্স এই যে বিষয়টা আছে সেই বিষয়টার খুব কাছে নিয়ে এসেছিল। কারণ এই বিষয়টা কিন্তু আমি স্কুল বা কলেজ লাইফ কখনোই পড়িনি। এই বিষয়ের ওপর আমার একটা ন্যাক ছিল বটে, কিন্তু এর বিষয়ের ওপর আমার কোনো নলেজ ছিল না। তো সালটা হচ্ছে 2011। তখন আমি ভুবনেশ্বর ইনফোসিস বলে একটা কোম্পানিতে চাকরি করছি। তো আমাদের যে ওয়ার্ক স্টেশনটা যেটা ছিল সেটা ছিল অনেকটা এরকম, একটা কিউবিক্যাল মতো থাকতো। সেই কিউবিক্যালে 2-3 জন বসতো, সেই কিউবিক্যালের পাশে আবার একটা কিউবিক্যাল অ্যান্ড সো অন, এরকম করে একটা বিশাল বড় হল ঘরে প্রায় 150-200 জন বসতো। ঠিক এরকম একটা হল ঘর বা এর চাইতেও হয়তো বড়। তো যাই হোক, তো সেখানে আমি দেখতাম যে আমার পাশে যে ভদ্রলোকটি বসে আছেন সে ভদ্রলোকটির নাম হচ্ছে অরুণ কুমার, তাকে আমরা গুরুজি বলে সম্বোধন করতাম, বিহারের লোক আর কি। তো দেখতাম যদি সকাল সকাল অফিস চলে আসতেন, অফিস চলে এসে অফিসের আগের দিনের যে পেন্ডিং কাজগুলো করার পাশাপাশি তিনি কী করতেন, তার ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে বসতেন। তার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে প্রত্যেক দিন উনি শেয়ার ট্রেডিং করতেন, এবং শেয়ার ট্রেডিং করে কোনো দিন 4,000, কোনো দিন 5,000, কোনো দিন 8,000, কোনো দিন 10,000 অ্যান্ড সো অন, এরকম করে উনি প্রফিট করে উনি বাড়ি চলে যেতেন। তো এইগুলো আমি দেখতাম। একদিন কি হলো, আমার এই জিনিসটার উপর একটু কৌতূহল হলো। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে গুরুজি আপনি বলুন, আপনি ঠিক কীভাবে এরকম দিনের পর দিন এরকম টাকা রোজগার করেন, এবং মাসের শেষে দেখা যাচ্ছে আপনার যে স্যালারি তার প্রায় ডবল বা 3 গুণ টাকা আপনি রোজগার করে বাড়ি চলে যাচ্ছেন। তো তখন তিনি আমাকে খুবই স্নেহ করতেন, আমার চেয়ে বয়সে বড় ছিলেন। তিনি আমাকে বললেন, দেখ আমি কিছু ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস শিখেছি, আর ইকোনমিক্সের বেসিক জিনিসটা আমি একটু নিয়ে চর্চা করেছি, এবং তার উপর একটা বেসিক নলেজ আমার তৈরি হয়ে আছে মোটামুটি। তো আমি বললাম যে গুরুজি আপনি তো MCA করেছেন, আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি ইকোনমিক্সটা জানলেন কী করে? এটা তো নিশ্চয়ই আপনি স্কুল কলেজ লাইফে পড়েননি। তখন উনি বললেন যে দেখ আমার এই বিষয়টার উপর একটা ইন্টারেস্ট ছিল, আমি নানান সোর্স থেকে আমি ইকোনমিক্স নিয়ে অনেক চর্চা করেছি। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি শেয়ার ট্রেডিং করি বা না করি, আমি ইকোনমিক্সের যে বিষয়গুলোর ওপর আমার অনেকদিন ধরেই ন্যাক ছিল, তো সেগুলোকে আমি শেখার চেষ্টা করব। এবং সেই সূত্রে আমি ওনার সাথে প্রায় আলোচনা করতাম, লাঞ্চ ব্রেক বা টি ব্রেকে ওনার সাথে অনেক কিছু আলোচনা করতাম। উনি নতুন নতুন অনেক টার্মস বলতেন, সেই টার্মসগুলো কিছু আমার মাথার উপর দিয়ে যেত, কিছু হয়তো বুঝতাম। তখন ওনার মুখ থেকেই শুনলাম কয়েকটি নতুন টার্মস, যেমন জিডিপি, ইনফ্লেশন টার্গেটস, তারপর ট্যাক্স জিডিপি রেশিও, IIP নাম্বারস, রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR, SLR, এই সমস্ত জিনিসগুলো আমি ওনার মুখ থেকে শুনতে লাগলাম। আমার কাছে কোনো বই নেই, তখন সিভিল সার্ভিসেস পরীক্ষা দেবো সেটাও ভাবিনি। তো আমি কি করতাম, তখন আমি ওই যে টার্মসগুলো আমি শিখতাম, যে টার্মসগুলো আমি শুনতাম, সেগুলো আমি সঙ্গে সঙ্গে গুগলে ফেলে তার মানেটা দেখার চেষ্টা করতাম। তো ওই একটা টার্মের মানে দেখতে গিয়ে আমি দেখতাম যে সেখানে আমি আরও 2-3খানা নতুন টার্মের সাথে পরিচিত হচ্ছি। তো এই 2-3খানা যে নতুন টার্মের সাথে আমি পরিচিত হচ্ছি সেগুলোর আবার মানে দেখার চেষ্টা করতাম, সেখান থেকে আরও 2-3খানা নতুন টার্ম বেরিয়ে যেত, এরকম করে একটা চেইন রিয়াকশনের মতো চলতো। তো এর ফলে দেখা গেল যে 1 সপ্তাহ পর মোটামুটি 20-30টা নতুন টার্ম আমি শিখে ফেলেছি। হয়তো ভালোভাবে শিখিনি, কিন্তু কিছু একটা আইডিয়া, আমার একটা বেসিক আইডিয়া তৈরি হয়েছে। তো এই টার্মগুলো পড়তে পড়তে আমার ইচ্ছা করতো যে ওনার সাথে আর একটু আলোচনা করি। আমি ওনাকে জিজ্ঞাসা করতাম যে এই টার্মসগুলো আমি তো নেট থেকে দেখে পড়ছি, গুগল থেকে পড়ছি, আমার তো কাছে কোনো বই নেই, তো এগুলো আমি বুঝবো কী করে? তখন উনি আমাকে বলতেন যে দেখ, ইকোনমিক্সের যে জিনিসগুলো তোকে যদি বুঝতে হয়, তোকে কী করতে হবে, তোর দৈনন্দিন জীবনে
তুই যে সমস্ত কাজগুলো করিস তার সাথে এই ইকোনমিক্সের ওই জিনিসগুলোকে কোরিলেট করার চেষ্টা কর। তুই যদি কোরিলেট করতে পারিস, তোর কিন্তু ক্ল্যারিটি বা আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টপিক সেটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হবে। তো আমি বললাম কীভাবে? তখন উনি বললেন যে ধর তুই আজকে কী পড়েছিস? আমি বললাম আমি স্টক আর ফ্লো কনসেপ্ট পড়েছি। তখন বলছেন আচ্ছা স্টক আর ফ্লো কনসেপ্ট পড়েছিস ইকোনমিক্সে, তো স্টক আর ফ্লো কনসেপ্টটা তুই আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত এক্সাম্পলগুলো হয় রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তুই জুড়ে দিতে পারবি? আমি বললাম না, সে তো আমি পারবো না। তখন উনি বললেন দেখ তোকে বোঝাচ্ছি। মনে কর তুই বাথরুমে গেছিস, বাথরুমে গিয়ে তুই একটা কল খুলে রেখেছিস, সেই কলের তোর একটা বালতি পাতা আছে, কলটা খুললেই জল পড়ছে। তো একটা টাইমের পর বালতিটা ভরে যাবে, তো বালতিটা ভরে যাওয়ার সময় তুই বুঝতে পারবি যে বালতিতে কতটা জল আছে। তার মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম বালতিতে কতটা জল আছে সেটা হচ্ছে স্টক। আর ওই কতক্ষণ ধরে পাইপের মধ্যে দিয়ে জলটা এসে করে বালতিটাকে ভর্তি করলো সেইটা হলো ফ্লো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো জিনিস, কিন্তু ইকোনমিক্সের সাথে কি কোনো এক্সাম্পল জুড়ে দিতে পারবেন? তখন বলে হ্যাঁ নিশ্চয়ই জুড়ে দেওয়া যাবে। মনে কর তুই ব্যাংকে টাকা রেখেছিস, তুই ব্যাংকে টাকা রেখেছিস, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তোর ব্যাংকে কত টাকা আছে দ্যাট ইজ ইউর স্টক। কিন্তু তুই ব্যাংকে যে টাকাটা রেখেছিস সেটা যত বছর ধরে তুই রেখেছিস তার উপর তুই একটা ইন্টারেস্ট পেয়েছিস, তাহলে সেই ইন্টারেস্টটা হলো ফ্লো। আমি বললাম ভালো কথা। তারপর একদিন ব্যাংকিংয়ের কিছু জিনিস পড়ছি, দেখছি নতুন নতুন কনসেপ্ট আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর। তো তখন আমি ওনাকে বললাম গুরু যে সিআরআর আর এসএলআরটা একটু ভালো করে বুঝিয়ে দেবেন। তখন উনি বললেন ঠিক আছে তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে কর তুই বাড়িতে তুই ইনকাম করে নিয়েছিস, তুই ইনকাম করে এনে কার কাছে দিবি? তোর বউয়ের কাছে দিবি। মনে কর তুই তোর বউয়ের কাছে তুই টাকাগুলো দিলি, বউ কী করলো? সংসার খরচের জন্য টাকা কিছু আলাদা করলো, কিছু টাকা নিজের আলমারিতে বা নিজের সিন্ধুকে পুরে দিল, আর কিছু টাকা মনে কর তোর বউ নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিল। মনে কর তোর বউয়ের যে বাবা অর্থাৎ তোর শ্বশুর, মনে কর তোর শ্বশুর হচ্ছে রিজার্ভ ব্যাংক। তো রিজার্ভ ব্যাংক অর্থাৎ তোর বউ কিন্তু তার নিজের বাবার কথা মেনে চলে। সে বাবার কথা মেনেই সে কি করছে, কতটা টাকা নিজের কাছে রাখতে হবে সেটাও সে বাবার কথা মেনে চলছে, আবার কত টাকা তার কাছে পাঠাতে হবে সেটাও সে তার বাবার কথা মেনেই চলছে। তো এই যে যতটা টাকা তোর বউ তোর নিজের বাড়ির মধ্যে নিজের আলমারিতে রেখে দিল, সেই টাকাটা হচ্ছে তোর এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তোর যদি হঠাৎ করে মাসের শেষে যদি টাকার দরকার হয় তো সেখান থেকে দেওয়া যাবে, তোর বউয়ের কাছে তোকে হাত পাততে হবে। তো আমি বললাম তাহলে সিআরআরটা কি? তখন বললো ওই যে তোর বউ যে নিজের বাপের বাড়িতে যে টাকাটা পাঠিয়েছে ওটা হচ্ছে সিআরআর। তার মানে তোর যদি দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয় তখন কি করবে? তোর শ্বশুর ওখান থেকে টাকা দেবে। বললাম ভালো জিনিস। তো এরকম নিশ্চয়ই আরও অনেক জিনিস আছে যেগুলো আমি ওই রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে রিলেট করে আমি বুঝতে পারি। তো একদিন আমি কি করছি, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই পড়ছি, পড়তে পড়তে দেখছি একটা টার্ম পেলাম ইনফ্লেশনারি গ্যাপ, ডিফ্লেশনারি গ্যাপ। তখন আমি আবার ওনার শরণাপন্ন হলাম। আমি বললাম গুরুজি আমার একটু বুঝিয়ে দিন না, এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ইনফ্লেশনারি গ্যাপ আর ডিফ্লেশনারি গ্যাপ। তখন উনি বললেন যে দেখ তোদের যখন দুর্গাপুজো হয় তখন তুই তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসিস, বিরিয়ানি খেতে কোথায় যাস? আমি বললাম ওই যাওয়ার কথা আরসালানে যাই। তখন বলছে মনে কর তুই এরকম দুর্গাপুজোর একটা দিনে হ্যাঁ রাস্তায় প্রচুর লোক আছে, তুই আরসালানে খেতে গেছিস। এবার তুই আরসালানে খেতে যাওয়ার সময় তুই দেখছিস যে আরসালানে মোটামুটি ধর 20টা টেবিল আছে, আর আরসালানে মনে কর 10 জন স্টাফ আছে যারা আর কি পরিষেবা দেয়। তো মনে কর 10 জনই কাজ করছে, 10 জন স্টাফই কাজ করছে এবং 20টা টেবিলই আছে। কিন্তু তুই গিয়ে দেখছিস যে 20টা টেবিলই ভর্তি হয়ে আছে। তার আবার বাইরে আবার দেখছিস যে 5 জন লোক লাইনে দাঁড়িয়ে আছে, ওই 20টা টেবিলের মধ্যে কোন একটা টেবিল খালি হবে তাতে বসার জন্য। তাহলে ওই যে 5 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে, সেই 5 জন লোকটাই হচ্ছে তোর ইনফ্লেশনারি গ্যাপ। কেন? তার কারণটা হচ্ছে এখানে তোর এগ্রিগেট ডিমান্ডটা বেশি এগ্রিগেট সাপ্লাইয়ের চাইতে। অ্যাট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, মানে 10 জন লোকে কিন্তু কাজ করছে ওখানে। 10 জনের মধ্যে কেউ কিন্তু অ্যাবসেন্ট নয় বা কারোর হয়তো চাকরি নেই সেরকম কিন্তু অবস্থা নয়, 10 জন লোকই কাজ করছে, কিন্তু পরিষেবা পুরোপুরি দিতে পারছে না, কারণ অতটা সাপ্লাই ওরা দিতে পারছে না ডিমান্ড অনুযায়ী। তো 5 জন লোক ওই জন্য বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হলো ইনফ্লেশনারি গ্যাপ। তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে ডিফ্লেশনারি গ্যাপ কী হবে? তখন বলে ঠিক আছে তুই মনে করে দেখ তুই এমন একটা দিন হয়তো আরসালানে খেতে গেছিস যেদিন হয়তো লোকে ননভেজ খায় না, ধর মঙ্গলবার অনেকে ননভেজ খায় না, সেদিন তুই আরসালানে গেছিস বিরিয়ানি খেতে, গিয়ে দেখলি যে 20টা টেবিলের মধ্যে 15টা টেবিলে লোক বসে আছে, 5টা টেবিল খালি।
কিন্তু 10 জন স্টাফই কাজ করছে, তাহলে ওই যে 5টা টেবিল খালি হয়ে গেছে, ওইটা হচ্ছে তো ডিফ্লেশনারি গ্যাপ। আমি মজা পেয়ে গেলাম। তখন আমিও ভাবতে লাগলাম যে এরকম যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করে বা এরকম যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমি জিনিসটা বুঝতে পারি তাহলে ভালো লাগবে। তখন কি হচ্ছে, মোটামুটি 2012 সাল, তখন মানে WCS এর ফর্ম ফিল আপ হবে 2013 সালের জন্য। তখন আমি শেষের দিকে রয়েছে, আমি ইকোনমিক্সে অনেক জিনিস পড়ে ফেলেছি। তখন একদিন আমি পাবলিক ফিনান্স পড়ছি। পাবলিক ফিনান্স পড়তে গিয়ে আমি দেখছি ওই ফিসক্যাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট, এই দুটো কনসেপ্ট পড়ছি। তো আমি গুরুজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গুরুজি, আমি এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভেবেছি, তো ঠিক আছে আপনি যদি ফিসক্যাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটটা বোঝান তাহলে আমার কিন্তু একটু ভালোই হয়, যদি এরকম একটা এক্সাম্পল আমার মাথায় চক আউট করা আছে। উনি বললেন, ঠিক আছে, মনে কর তুই তোর সংসার চালাচ্ছিস, সংসার চালাতে গিয়ে তোকে তো তোর রিসিপ্ট, তোর এক্সপেন্ডিচার, এগুলোর একটা হিসেব রাখতে হবে। তো মনে কর তোর সংসার চালাতে গিয়ে এরকম একটা সিচুয়েশন আসছে, তোর আমদানি 58 খরচা রুপিয়া, তাহলে তোর কী হবে? আমি বললাম, আমদানি 58 আর খরচা রুপিয়া যদি হয় তাহলে তোমার ঘাটতি হবে। তখন বলে, হ্যাঁ ঘাটতি তো হবে, ওই ঘাটতিটাই হচ্ছে তোর ফিসক্যাল ডেফিসিট, মানে তোর টোটাল রিসিপ্টটা টোটাল এক্সপেন্ডিচারের চাইতে কতটা তোর কম হচ্ছে। টোটাল রিসিপ্ট যদি টোটাল এক্সপেন্ডিচারের চাইতে কম হয় তাহলে তোর ঘাটতি থাকবে, সেই ঘাটতিটাই হচ্ছে তোর ফিসক্যাল ডেফিসিট। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফিসক্যাল ডেফিসিট। তখন উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোর যদি ফিসক্যাল ডেফিসিট হয় তাহলে তুই কী করবি, তোর যদি সংসার চালাতে গিয়ে যদি ঘাটতি দেখা যায়? তখন আমি বললাম, হয় আমাকে ইনকাম বাড়াতে হবে, নয়তো আমাকে খরচা কমাতে হবে। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে সেটা তো তুই করবি, কিন্তু মনে কর তোর অলরেডি ঘাটতি হয়ে গেছে, তাহলে তুই কী করবি? তখন আমি বললাম ভাবনা চিন্তা করে যে তাহলে আমাকে ধার দেনা করতে হবে। তখন বললো, হ্যাঁ তোকে ধার দেনা করতে হবে। কত টাকা তুই ধার করবি? আমি বললাম, যত টাকা আমার শর্ট করছে। তার মানে তোর যদি আমদানি আটানি খরচা রুপিয়া হয় তাহলে তোকে 58 ধার করতে হবে। আমি বললাম, হ্যাঁ তা তো করতে হবে। তাহলে ওই যে যত টাকা তুই ধার করবি ওটাই হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। তার মানে ফিসক্যাল ডেফিসিট ইজ দ্য বরোইং রিকোয়ারমেন্টস অফ দ্য ইকোনমি। আমি দেখলাম যে না, এটা তো ভালো জিনিস। তারপর দেখছি প্রাইমারি ডেফিসিট রয়েছে। আমি বললাম, তাহলে প্রাইমারি ডেফিসিটটা আপনি কী করে বোঝাবেন? তখন উনি বললেন যে দেখ, তোর যদি ঘাটতি থাকে, ঘাটতি থাকলে তুই কী করবি, তুই কার কাছ থেকে ধার করবি? হয় বন্ধু বান্ধবদের থেকে বা আত্মীয় স্বজনদের থেকে ধার করবি, আর তা না হয় তুই ব্যাংক থেকে ধার করবি। এবার তুই যদি ব্যাংক থেকে টাকা ধার করিস তাহলে তোকে একটা সুদ সময় টাকাটা ফেরত দিতে হবে। হয়তো গত বছর একটা টাকা ধার করেছিলি, সেটার এবার তোর সুদ এই বছর তোকে গুনতে হচ্ছে, তাহলে সে ওই সুদের টাকার জন্য তোর একটা ঘাটতি আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ সেটা তো বাড়তেই পারে, কিন্তু তুই যদি বন্ধু বান্ধবদের থেকে টাকা ধার নিস তাহলে তোকে সেখানে সুদ দিতে হবে না, শুধু আসলটা ফেরত দিলেই হবে। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছেন। তখন উনি বললেন, প্রাইমারি ডেফিসিট হলো সেই ডেফিসিট যেটা তখন হবে যখন তুই শুধুমাত্র বন্ধুদের থেকে টাকা ধার নিবি, যখন তোর ইন্টারেস্ট পেমেন্টের কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে তুই যদি টাকা ধার নিস তাহলে তোর যে আলটিমেটলি ডেফিসিট হবে সেটাই হচ্ছে তোর প্রাইমারি ডেফিসিট। আর তুই যদি ব্যাংক থেকে টাকা ধার নিস, যেখানে তোকে সুদ গুনতে হবে, তাহলে তোর যে ডেফিসিট হবে সেটাই হলো ফিসক্যাল ডেফিসিট। তো এইরকম করে অনেক কনসেপ্ট আমি ওই রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমি কোরিলেট করে আমি বোঝার চেষ্টা করতাম। তো এটা করতে করতে কী হলো, আমি যখন বই পড়া অ্যাকচুয়ালি স্টার্ট করলাম, আমি তো প্রথমে নেট থেকে পড়াশোনা করতাম বা অনেক সময় ইউটিউবের ভিডিওসগুলো দেখতাম। তো বই দেখে যখন আমি পড়া স্টার্ট করলাম তখন আমি দেখলাম যে অনেক জিনিস আমার অলরেডি কভার হয়ে গেছে, অনেক জিনিস আমি অলরেডি পড়ে ফেলেছি, নতুনত্বের কিছুই নেই। শুধুমাত্র ডেটা বা ইনফরমেটিভ কিছু জিনিস আমার তো পড়তে হচ্ছে, যেমন প্ল্যানিংয়ের জিনিস কিছু পড়তে হচ্ছে, কিছু স্কিমসের ব্যাপারে পড়তে হচ্ছে। এছাড়া নতুন করে কোনো কিছু করার নেই। তারপর আমি কি করলাম, আমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সলভ করা শুরু করলাম। আমাদের সময় তো তখন WBCS মেন্স তো ডেসক্রিপটিভ হতো, তাও 15 বছরের প্রিলিমসের পেপার, আর ওইদিকে ইউপিএসসিরও কিছু প্রিলিমসের পেপার, আবার স্টাফ সিলেকশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলেরও কিছু পুরোনো দিনের পেপার আমি জোগাড় করলাম। কোয়েশ্চেন পেপার জোগাড় করে ইকোনমিক্সে যা পাচ্ছি সব সলভ করছি। দেখছি কনসেপচুয়াল ইকোনমিক্সে যাই আসুক না কেন আমি সবই পারছি, মানে মোটামুটি আমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা করতে করতে কি হলো, কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমি যদি কনফিডেন্স লেভেলটা যদি আমার হাই থাকে তাহলে কি হবে, যত কঠিন প্রশ্ন আসুক না কেন, কনসেপচুয়াল ইকোনমিক্সের যতই কঠিন প্রশ্ন আসুক না কেন, আমি সেগুলোকে অ্যাটেম্প করতে পারবো, অ্যাটেম্প করতে আমার ভয় লাগবে না। আর এই ভীতিটাকে যদি আমি কাটাতে পারি
তাহলে কিন্তু ইকোনমিক্স আমার কাছে জলবাদ হয়ে যাবে, অন্তত বেসিক ইকোনমিক্সটা আমার কাছে জলবাদ হবে। ইকোনমিক্স নিয়ে তো অনেক কিছু রয়েছে, সেই সমস্ত জিনিস তো আমি নিজেও জানি না। এখন আমাকে যদি বলা হয় যে সেন ইন্ডেক্সের ফর্মুলা কি, আমি তো বলতে পারবো না, কারণ সেটা তো আর WBCS বা UPSC-তে আসে না। তো বেসিক ইকোনমিক্সের যে সমস্ত কনসেপ্টগুলো ছিল সেগুলোকে আমি ওইভাবে মাস্টার করে নিলাম, সেগুলোতে আমার মোটামুটি একটা দখল, একটা ভিত, একটা মজবুত হয়ে গেল। আর এর সাথে আমি এত MCQ সলভ করলাম যে আমার তখন মনে হতে লাগলো কোথাও কোনো এক্সাম কোয়েশ্চেন দেখলে আমি এটা বুঝে নিতে পারতাম এটা অমুক সালে অমুক কোয়েশ্চেনের অমুক পরীক্ষায় এসেছিল, এটা 2010 সালের CGL এর কোয়েশ্চেন, বা এটা হয়তো 2008 সালের UPSC প্রিলিমসের কোয়েশ্চেন। তো সেই জিনিসগুলো তোমাদেরও তৈরি হয়ে যাবে যদি তোমরা ওই রকমভাবে প্রিপারেশনটা নাও। বিশেষ করে আমি এখানে তাদের জন্য আমি এই বক্তব্যটা রাখছি যারা হয়তো প্রথমবার পরীক্ষাটা দিচ্ছ বা যাদের হয়তো ইকোনমিক্স নিয়ে কোনো রকম নলেজ নেই। তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যে অ্যাপ্রোচটা আমি নিয়েছি সেটা যদি তোমরা নিতে চাও তোমরা নিয়ে দেখতে পারো। প্রথমে যে তোমাকে বই পড়তে হবে তা কিন্তু নয়, প্রথমে তোমরা এই অ্যাপ্রোচটা নাও, নতুন টার্মসগুলো শেখো, দরকার পড়লে কারোর সাথে ডিসকাশন করো যার হয়তো ইকোনমিক্স সম্পর্কে ভালো নলেজ আছে, তাহলে তোমরা মোটামুটি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে থেকে তোমরা বই পড়া স্টার্ট করে বইটা কমপ্লিট করতে তোমাদের বেশি টাইম লাগবে না। কারণ ইকোনমিক্সের ক্ষেত্রে আমি যেটা স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যে আরে রমেশ সিংয়ের বই এত মোটা, দাদা আমি পড়বো কী করে, স্যার আমি কমপ্লিট করবো কী করে, সিলেবাস তো আমার কমপ্লিটই হবে না মনে হচ্ছে। তো সেই ভীতিটা তোমাদের মধ্যে চলে আসবে, সেই ভীতিটা কেটে যাবে যদি তোমরা ওই হোমওয়ার্কটা করে রাখো, যে হোমওয়ার্কটা আমি করেছিলাম। এর পাশাপাশি আমি আর একটা জিনিস করেছিলাম যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে ওরা আমার যে বন্ধু গুরুজি তার কথা অনুযায়ী আমি কি করতাম, ওই টিভি চ্যানেলে ওই জি বিজনেস, NDTV প্রফিট, এই ধরনের চ্যানেলগুলো আমি ফলো করতাম। এই চ্যানেলে অনেক সময় কী হতো, অনেক এক্সপার্টরা আসতেন, অনেক এক্সপার্টরা এসে তারা কোনো রিজার্ভ ব্যাংকের কোনো পলিসি নিয়ে কোনো আলোচনা করছেন, বা হয়তো ইনফ্লেশন নিয়ে আলোচনা করছেন, বা হয়তো আমাদের ফিসকাল ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিয়ে আলোচনা করছেন। তো এই সমস্ত অনেক আলোচনা হতো, তো সেই আলোচনাগুলো আমি শুনতাম, কিছু জিনিস বুঝতাম, কিছু বুঝতাম না, কিন্তু বারবার ওই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে একটা টাইম এরকম হলো যে আমি এক্সপার্টদের কথাগুলো আমি ভালো করে ফলো করতে পারছি, ওদের কথাগুলো আমার শুনতে ভালো লাগছে, ওদের যে ডিসকাশনটা যেটা আছে সেটা আমার বুঝতে ভালো লাগছে। আস্তে আস্তে ওই সাবজেক্টের ওপর ইন্টারেস্ট আরও বাড়তে লাগলো। তো ইকোনমিক্স হচ্ছে সেরকমই একটা সাবজেক্ট যেটার প্রতি তোমাদের ইন্টারেস্ট আনতে হবে। শুধুমাত্র বই পড়লে কিন্তু ইন্টারেস্ট আসবে না, তোমরা যদি গোড়াতেই যদি বই পড়তে যাও তাহলে ইন্টারেস্ট আসবে না, তোমাদের একটা হোমওয়ার্ক করে রাখতে হবে। তো সেই হোমওয়ার্কটা যদি তোমরা করে রাখতে পারো, সেটা যেভাবেই হোক, সে ইউটিউবের কোনো ভিডিও দেখো, বা কোনো নিউজ চ্যানেলে বা কোনো এক্সপার্টদের মতামত শোনো, বা নিউজ পেপার থেকে তোমরা যে সমস্ত আপডেটসগুলো আছে সেগুলো যদি তোমরা পড়ো। যেমন আমরা রিসেন্টলি শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসটা নিয়ে যেটা দেখছি, যেটা নিয়ে স্যার একটু আগেই বললেন যে কী কী কারণ ওখানে ক্রাইসিস হয়েছে, বা এই ক্রাইসিসটা এত ক্রনিক কেন, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি। তো এই ধরনের সমস্ত নিউজগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। আর কনসেপ্ট যত বেশি ক্লিয়ার হবে তত আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে। কনফিডেন্স লেভেল যত বাড়বে তত আমরা কঠিন প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। হ্যাঁ, বাড়িতে বসেই অ্যাটেন্ড করছি, কিন্তু অ্যাটেন্ড করলে কি হবে, আমাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে, এবং সেটাই হলো আমাদের মূল লক্ষ্য। তো আর বেশি কিছু বলবো না। তো আমার যে বলা ছিল, বক্তব্য ছিল, সেগুলো মোটামুটি কভার হয়ে গেছে। শুধু বুক লিস্টের ব্যাপারে আমি বলে রাখি, আমি যে বইগুলো পড়েছি সেটা হচ্ছে, আমি প্রথমে যেটা পড়েছি সেটা হচ্ছে NCERT, মানে বই পড়া যখন আমি স্টার্ট করলাম আমি NCERT-টা পড়তাম, NCERT ম্যাক্রো ইকোনমিক্স। এছাড়া আমাদের সময় তখন রমেশ সিংয়ের বইটা ছিল, রমেশ সিংয়ের বইটা আমার পুরো কমপ্লিট করা হয়নি, আমি অল্প কিছুটাই পড়েছিলাম, কিন্তু NCERT-টা আমি খুব খুঁটিয়ে পড়েছি, এবং এটা কিন্তু আমার মারাত্মক কাজে দিয়েছে। এছাড়াও আমি ইউটিউবে এবং ইন্টারনেটে আমি একটা চ্যানেলকে ফলো করতাম, সেটা হচ্ছে mrunal.org। তখন ইউটিউবে মৃণালের চ্যানেলটা ছিল না, কিন্তু মৃণালের একটা ওয়েবসাইট ছিল, সেখানেও কিন্তু সহজ ভাষায় এক্সপ্লেনেশনগুলো দেওয়া থাকতো।